সেই ধূলিকণাতেই কাজ করা শ্রমিকের সংখ্যা ভারতে 2015-16 সালে ছিল 11.5 মিলিয়ন। আক্রান্ত হওয়ার হার ৭৯%। সেই সময় গোটা বিশ্বে কমপক্ষে ৪৩,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। ডেভেলপমেন্ট আস্তে আস্তে হয়, বছরের পর বছর পেরিয়ে গেলেও এই লক্ষণ বোঝা খুবই মুশকিল। ইউএসএতে সিলিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল, যা ছিল যথেষ্ট উদ্বেগজনক। কাজ করা মানুষেরা বেশি আক্রান্ত হয়। সবচেয়ে গুরুতর ব্যাপার হলো এই যে এই রোগ থেকে নিরাময়ের কোনো উপায় নেই। নমস্কার মিত্র, আলাপ করুন ভজনলালের সাথে, যে কিনা রাজস্থানের একটি পাথরের খনিতে কাজ করে। ভজনলাল এক মারাত্মক লাং ডিজিজ অর্থাৎ ফুসফুসের রোগে আক্রান্ত। কিন্তু পাঁচটি মেয়ে সন্তানের বাবা ভজনলাল নিজেও জানতো না যে তার এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। গত 3 বছরে তাদের রাজ্যে মোট 250 জন মানুষ মারা গেছেন এই রোগে আক্রান্ত হয়ে, এবং ভজনলালও সেই 250 জনের মধ্যেই একজন। ভজনলাল যে মারণ রোগে আক্রান্ত হয়েছিল সেই রোগের নাম ছিল সিলিকোসিস। 1935, a wave of fear was sweeping the country. Silicosis was taking its toll from the ranks of American workers. Cause of the disease, dust. Results of the disease, disablement, poverty, death. Cure for the disease, none. সিলিকোসিস একটি ফুসফুসজনিত রোগ যা প্রধানত মাইনিং, কনস্ট্রাকশন, কাজ করা মানুষেরা বেশি আক্রান্ত হয়। সবচেয়ে গুরুতর ব্যাপার হলো এই যে এই রোগ থেকে নিরাময়ের কোনো উপায় নেই। আমরা যদি এই রোগের ইতিহাস দেখতে যাই তাহলে 1870 সালে অ্যাশিল ভিসকন্টি, যিনি ছিলেন মিলানের ওসপ্রেডেল ম্যাজিওরি হাসপাতালের চিকিৎসক, তিনি প্রথম সিলিকোসিস নামটির ব্যবহার করেন, যার উৎপত্তি হলো ল্যাটিন শব্দ সিলেক্স থেকে, বাংলায় যার মানে হলো চকমকি। তবে এই শ্বাসতন্ত্রের সমস্যা প্রাচীন গ্রিক এবং রোমানদের মধ্যে প্রথম দেখা গিয়েছিল। জর্জিয়াস অ্যাগ্রিকোলা, যিনি ছিলেন একজন জার্মান হিউম্যানিস্ট স্কলার, তিনি 16 শতকের মাঝামাঝি প্রথম খনির শ্রমিকদের ফুসফুসের সমস্যা নিয়ে লেখালেখি শুরু করেন। এরপর 1713 সালে বার্নার্ডিনো রামাজ্জিনি, যিনি ছিলেন একজন ইতালীয় চিকিৎসক, তিনি শ্রমিকদের শ্বাসকষ্টের নানা সমস্যা আর ফুসফুসে বালির মতো কিছু পদার্থ দেখতে পান। যদি সিলিকোসিসের সিমটম বা লক্ষণের কথা বলা হয়, তবে এই সিলিকোসিসের ডেভেলপমেন্ট আস্তে আস্তে হয়, বছরের পর বছর পেরিয়ে গেলেও এই লক্ষণ বোঝা খুবই মুশকিল। তবে এর কিছু সাধারণ লক্ষণ দেখা যায়, যেমন ডিসেপনিয়া, অর্থাৎ মূলত শ্বাস নিতে কষ্ট হওয়া, অনবরত কাশি হওয়া, প্রচণ্ড দুর্বলতা বা ক্লান্তি থাকা, প্রতি মিনিটে শ্বাস নেওয়ার হার বেড়ে যাওয়া। এটি সাধারণত নিউমোনিয়ার প্রাথমিক সূচক। খিদে আর ওজনে ঘাটতি হওয়া, বুকে ব্যথা, জ্বর ইত্যাদি থেকেই থাকে। এই সিলিকোসিসে আক্রান্ত রোগীদের সাধারণত যক্ষ্মা বা টিবি হয়ে থাকে, যাকে বলে সিলিকোটিউবারকিউলোসিস। ফুসফুসে থাকা এই সিলিকা ম্যাক্রোফেজগুলি নষ্ট করে দেয়। এই ম্যাক্রোফেজ হলো এক ধরনের শ্বেতরক্ত কণিকা, যা আমাদের ইমিউন সিস্টেমের সহকারী, এবং এই ম্যাক্রোফেজ ক্যান্সারের কোষ এবং অন্যান্য অবাঞ্ছিত পদার্থ ধ্বংস করতে সাহায্য করে। যখন এই ম্যাক্রোফেজ নষ্ট হয়ে যায়, তখন আমাদের শরীরের মাইকোব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতা লোপ পায়। এই মাইকোব্যাকটেরিয়া সাধারণত যক্ষ্মার মতো রোগ ছড়ানোর জন্য দায়ী। কিন্তু অনেক সময় শ্রমিকেরা সিলিকোসিসে আক্রান্ত না হলেও তাদের যক্ষ্মা বা টিবিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যত দিন এগিয়েছে, নানা শিল্পেরও উন্নতি হয়েছে তার সাথে, আর তার সাথে বেড়েছে উৎপাদন সংক্রান্ত নানা সরঞ্জাম। আর বলার অপেক্ষা রাখে না যে তার সাথে বেড়েছে ধুলোর পরিমাণও। 1897 সাল থেকে চালু করা নিউমেটিক হ্যামার ড্রিল, বা অনেকের কাছে জ্যাক হ্যামার বলেও পরিচিত, এই যন্ত্রটি ব্যবহারের ফলে শ্রমিকদের মধ্যে সিলিকোসিসের হার অনেকটাই বেড়ে গেছে। 1938 সালে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ লেবার এর সেক্রেটারি ফ্রান্সিস পারকিন্স একটি সিনেমা পরিচালনা করেন, যার নাম ছিল স্টপ সিলিকোসিস। এই ছবির মূল বিষয়বস্তু ছিল সিলিকোসিস রোগের প্রতিরোধ। মূলত এটি 1930-এর দশকের গোড়ার দিকে গৌলি ব্রিজ, ওয়েস্ট ভার্জিনিয়ার কাছে ইউনিয়ন কার্বাইড হক্স নেস্ট টানেল নামের এক প্রজেক্টের জন্য 500 জনেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়।
তাই জন্য জাতীয় প্রতিবাদের প্রতিক্রিয়া হিসেবে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল। একটা সময় ইউএসএতে সিলিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল, যা ছিল যথেষ্ট উদ্বেগজনক। আমরা যদি নম্বরের দিকে নজর রাখি, তবে 1990 সালে গোটা বিশ্বে কমপক্ষে 50,000-এরও মানুষের মৃত্যু হয়েছিল শুধুমাত্র এই সিলিকোসিসের জন্য। তবে এই সংখ্যা কিছুটা কমে 2013 সালে। সেই সময় গোটা বিশ্বে কমপক্ষে 43,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। তবে এই সিলিকোসিস হাত বাড়িয়েছে ভারতেও। শুধুমাত্র রাজস্থানেই 2016 সালের এপ্রিল পর্যন্ত অফিসিয়ালি ভাবে সিলিকোসিসে আক্রান্ত শ্রমিকের সংখ্যা ছিল 5,360 জন, এবং 2013 থেকে 16 সালের মধ্যে মোট 248 জনের মৃত্যু হয়েছিল শুধুমাত্র এই সিলিকোসিসের জন্যই। ভারতের মোট বেলে পাথর বা স্যান্ডস্টোন উৎপাদনের 90% উৎপাদন রাজস্থানের বিভিন্ন জেলায় হয়ে থাকে। শুধুমাত্র বুন্ডি এবং কোটা মিলিয়েই রাজস্থানের বেলে পাথর উৎপাদনের 10% যোগান দেয়। সিলিকা ধূলিকণা, যা কিনা সিলিকোসিসে আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান কারণ, সেই ধূলিকণাতেই কাজ করা শ্রমিকের সংখ্যা ভারতে 2015-16 সালে ছিল 11.5 মিলিয়ন, অর্থাৎ 1,15,00,000 জন, এবং মনে করা হচ্ছে এই শ্রমিকের সংখ্যাই 2025-26 সালে হবে 52 মিলিয়ন বা 5,20,00,000 জন। নানা শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের মধ্যে সিলিকোসিস রোগের হার যথেষ্ট ভয়ঙ্কর। রাজস্থানের পাথর খনির সাথে যুক্ত শ্রমিকদের সিলিকোসিসে আক্রান্ত হওয়ার হার 79%, আর গুজরাটের আগার শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের সিলিকোসিসে আক্রান্ত হওয়ার হার 69%। তবে সিলিকোসিস রোগটির সম্পূর্ণ নিরাময়ের উপায় না থাকলেও কিছু কিছু চিকিৎসা এবং কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ কিছুটা এড়ানো যেতে পারে। যেমন অক্সিজেন থেরাপি। যদি কোনো ব্যক্তির রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তবে এই থেরাপির মাধ্যমে সেই ব্যক্তির রক্তে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল জায়গায় আনা যায়। ফুসফুস প্রতিস্থাপন বা লাংস ট্রান্সপ্লান্ট। অনেক সময় সিলিকোসিসে আক্রান্ত রোগীদের ফুসফুস প্রতিস্থাপনের দরকার হয়ে পড়ে, যার দরুন ফুসফুস প্রপারভাবে কাজ করতে পারে এবং সেই ব্যক্তিটিও একটি হেলদি লাইফ পেতে পারে। এছাড়া বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ সিলিকোসিস রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এছাড়া বেশ কিছু স্বাস্থ্যবিধি নিজেদেরও মেনে চলতে হবে, যেমন ধূমপান করা বন্ধ করতে হবে। খাওয়ার আগে হাত মুখ ভালো ধুয়ে নিতে হবে, যাতে সিলিকা ধূলিকণা কোনোভাবেই শরীরের ভেতর পর্যন্ত না যেতে পারে। যদি কাজের জায়গা অস্বাস্থ্যকর হয়, তবে যদি সম্ভব হয় তাহলে নিজের কাজের জায়গা পাল্টে ফেলতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো, সিলিকোসিস রোগে আক্রান্ত হলে নিয়মিত ডাক্তারের চেকআপে থাকতে হবে। আজকের ভিডিওটি এই অবধি মিত্র। ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ।